একদিন রাস্তা দিয়ে যেতে যেতে অর্ণব তার পাশের বাড়ির নতুন বিয়ে করে আসা বৌদি রিমাকে দেখতে পায়। রিমা তখন একটা মিনি স্কার্ট এবং টপ পরে ফুচকা বিক্রি করে। হঠাৎই নতুন বউকে রাস্তার ধারে এরকম ফুচকা বিক্রি করতে দেখে অর্ণব বেশ অবাক হয়। রিমা অর্ণবদের পাড়াতে বউ হওয়া সত্ত্বেও জিন্স টপ মিনি স্কার্ট পরার জন্য তাকে সবাই খুব পছন্দ করত। রিমার স্বামী সুরেশ বাইরের রাজ্যে জব করত। এমন সময় অর্ণব কিছুটা এগিয়ে দেখে রিমার দোকানে আরো লোক ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে। আরে বৌদি, তুমি হঠাৎ রোড সাইডে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করছো কেন? দাদা কি সংসারে টাকা ইনকাম করে দেয় না নাকি? দাদা যদি কোনোদিনও তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি কিন্তু সবার আগে আমাকে বলবে, আমরা তাহলে কিন্তু দাদাকে মেরে তক্তা বানিয়ে দেবো। আরে না না, আমার আসলে ফুচকা বিক্রি করার হঠাৎ করে খুব শখ হলো। আসলে আমি ফুচকা খেতে খুব ভালোবাসি। আমি বাপের বাড়িতে থাকতে চিকেন ফুচকা, ঘুগনি ফুচকা, মোমো ফুচকা, ভেজ ফুচকা আরো অনেক রকমের ফুচকা খেতাম। কিন্তু এখানে আসার পর আমি কোনো ফুচকার দোকান দেখতেই পেলাম না যেখানে অনেক রকমের ফুচকা পাওয়া যায়। তাই আমি নিজে একটা দোকান খুলে বসলাম। বৌদি কিন্তু আমাদের পাড়াতে ফুচকার দোকান খুলে খুব ভালো কাজ করেছে। আমার মাটন ফুচকা খাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু এত ভ্যারাইটি ফুচকা তো কোথাও পাওয়াই যায় না। তাই আজকে থেকে আমি প্রত্যেকদিন তোমার দোকানে ফুচকা খেতে আসবো। হ্যাঁ নিশ্চয়ই, তোমরা যদি আমার দোকান থেকে প্রত্যেকদিন ফুচকা খাও তাহলে আমি তোমাদেরকে একটা করে ফুচকা ফ্রি দেব। তোমরা নিজের বন্ধু বান্ধবদের বলে কিন্তু আমার জন্য অনেক কাস্টমার জোগাড় করে দেবে, কেমন? রিমার মুখে মিষ্টি মিষ্টি কথা শুনে ছেলেদের খুবই ভালো লাগে, তাই তারা রিমার কাছ থেকে অনেক বেশি বেশি করে ফুচকা খায়। অন্যদিকে অর্ণব তখনও অফিস থেকে বাড়িতে ফেরে না বলে অর্ণবের বউ রাত্রি পাড়ার মধ্যে হাঁটতে বেরোয়। রাত্রি কিছুটা দূর যাওয়া মাত্রই দেখে অর্ণব কিছু ছেলের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিমার দোকানে ফুচকা খাচ্ছে। ও, এই মিনি স্কার্টওয়ালি নতুন ফুচকার দোকান দিয়েছে। পাড়ার সব ছেলেই তো দেখছি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। সন্ধ্যা হয়ে গেল, এদিকে ছেলেগুলোর বাড়ি ফেরার কোনো নাম নেই। আজকে এমন অবস্থা করব যে সারা জীবন মনে রাখবে। রাত্রি ভীষণই রেগে গিয়ে অর্ণবের সামনে গিয়ে দাঁড়ায়। অর্ণব তখন সবেমাত্র একটা ফুচকা মুখে দেয়, কিন্তু নিজের বউকে দেখা মাত্রই তার ফুচকাটা গলায় আটকে যায়। তাই অর্ণব কাশতে শুরু করে, যা দেখে রিমা বলে, আরে অর্ণব দা, কি হলো? দেখে খাবে তো? দাঁড়াও, আমি এখনই তোমাকে টক জল দিচ্ছি, তুমি হা করো দেখি। এই টক জলটা খেয়ে নাও, তাহলে তোমার গলা দিয়ে ফুচকাটা নেমে যাবে। এই বলে রিমা অর্ণবকে ফুচকার টক জল খাওয়াতে গেলে রাত্রি সঙ্গে সঙ্গে রিমার হাত থেকে টক জলটা ফেলে দেয়। থাক, তোমার অর্ণবদার গলায় এখন ফুচকা নয়, কাটা আটকে গেছে। আজকে বাড়ি চলো, তারপর তোমার গলার কাটা আমি উপরে বের করে দেব। আজকে কিন্তু আমাকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল তোমার। তুমি সব ভুলে গিয়ে এখানে পাড়ার বৌদির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছ। রাত্রির কথা শুনে অর্ণব ভীষণই ভয় পেয়ে যায়। তখনই রাত্রি অর্ণবকে টানতে টানতে বাড়িতে নিয়ে যায়। রাত্রি, তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। আমি পাশের বাড়ির বৌদির ফুচকার দোকানে ফুচকা খেতে গিয়েছিলাম, আর ওনার দোকানে অনেক ভালো ভালো ফুচকা পাওয়া যায়। চিকেন ফুচকা, মাটন ফুচকা, মোমো ফুচকা সবকিছু উনি নিজের হাতে বানান। তাই তুমি চাইলে পরের দিন থেকে তোমার জন্য ফুচকা এনে দিতে পারি। থাক, ওসব ছেলেগুলোর কথা অন্য কাউকে বলো। তা ফুচকা খেতে এতক্ষণ লাগে? আগে তো আমার সঙ্গে ফুচকা খেতে বললে 5 মিনিটের বেশি দাঁড়াতে না। এখন রিমা বৌদি ফুচকার দোকান দিয়েছে বলে ওর দোকানে তুমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছো। শোনো, আজকে যা করেছো করেছো, আমি যেন পরের দিন থেকে রিমার দোকানে তোমাকে দেখতে না পাই। এভাবে অর্ণব বউয়ের কাছে অনেক কথা শোনে, কিন্তু অন্যদিকে দিনের পর দিন রিমার ফুচকা বিক্রির পরিমাণ যেন বাড়তেই থাকে। পাড়ায় এরকম প্রথম মডার্ন ফুচকাওয়ালির দোকান দেখে ছেলে বুড়ো সবাই রিমার দোকানে ফুচকা খেতে আসে। রিমার ফুচকা যেমনই খেতে হোক না কেন সবাই হাসি মুখে খেয়ে নেয়। আর এটাই সব মহিলাদের কাছে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, কারণ পাড়ার সমস্ত মহিলাদের স্বামী, ছেলে এবং শ্বশুর মশাই সবাই মিলে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রিমার ফুচকার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খায়। এমনই একদিন রাত্রি মনে মনে ভাবে, কি এমন আছে ওই রিমার ফুচকাতে যে এত লোকজন শুধু রিমার হাতের ফুচকা খেতে চায়? আজকে আমিও রিমার হাতের ফুচকা খেয়ে দেখবো কেমন প্রিমিয়াম ফুচকা বানায়। এই মনে করে রাত্রি রিমার দোকানে গিয়ে 1 প্লেট চিকেন এবং 1 প্লেট মাটন ফুচকা অর্ডার করে। সেই ফুচকা খাওয়ার পর রাত্রি বলে, তোমার ফুচকাতে কি এমন আছে যে সবাই সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তোমার ফুচকা খাওয়ার জন্য ভিড় করে থাকে? আমার তো একদমই ভালো লাগলো না। তোমার মতো একই ফুচকা পাশের পাড়ার বিমল কাকু বানায়। তোমার আর বিমল কাকুর মধ্যে শুধু একটাই পার্থক্য, বিমল কাকু মিনি স্কার্ট পরে ফুচকা বিক্রি করে না।
রাত্রির কথা শুনে রিমার বড্ড গায়ে লাগে। দেখো, কুকুরের পেটে তো আর ঘি সহ্য হয় না, কি আর করা যাবে বলো। তবে পাড়ার সবাই আমার ফুচকা খেতে খুব পছন্দ করে। তাছাড়া অর্ণব দাও কিন্তু প্রত্যেক দিন আমার হাতের ফুচকা খেয়ে তারপর অফিস থেকে বাড়ি যায়। তোমার যদি আমার ফুচকা ভালো না লাগে তাহলে তুমি পরের দিন থেকে বিমল কাকুর ফুচকা খেও, কোনো অসুবিধা নেই। এই কথা শুনে রাত্রি একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। তাই সে তখনই রাগে গজগজ করতে করতে বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর অর্ণব বাড়িতে ফিরে এলে, কি ব্যাপার, তোমার ফুচকা খাওয়ার খুব শখ উঠেছে? আজকাল তোমার ফুচকা খেতে খুব ভালো লাগছে নাকি? ওই পাশের বাড়ির রিমা বৌদি মিনি স্কার্ট পরে ফুচকা বিক্রি করে বলে তোমার ফুচকা খেতে আজকাল বেশি ইচ্ছা করছে, তাই তো? দেখো অর্ণব, তুমি কিন্তু আমার চোখকে ফাঁকি দিতে পারবে না বলে দিলাম। ধুর বাবা, এই এক্ষুনি অফিস থেকে এলাম আর তোমার সন্দেহ করা শুরু হয়ে গেল। আমি একবার দুবার রিমার হাতের ফুচকা খেয়েছিলাম বলে তুমি এমন ভাব করছো যেন আমাকে বিয়ে করে বসে আছি। যাও তো এখান থেকে, আমার মাথা খারাপ করো না। এই বলে অর্ণব ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় আর নিজের অফিসের ব্যাগ থেকে চিকেন এবং মাটন ফুচকা বের করে খেতে শুরু করে। আসলে অফিস থেকে বাড়ি ফেরার সময় অর্ণব আজকে রিমা বৌদির কাছ থেকে ফুচকা প্যাক করিয়ে নিয়ে আসে। উফ, রিমা বৌদির ফুচকার যে স্বাদ, আমি জীবন অন্য কারোর ফুচকা এরকম স্বাদ পাইনি। একেই সুন্দরী ফুচকা বলি, তার আবার এত সুন্দর ফুচকা। রিমা বৌদির নিশ্চয়ই এত ফুচকা বিক্রি করতে গিয়ে খুব কষ্ট হয়। আমার তো কালকে ছুটি আছে, আমি কালকে সন্ধ্যাবেলা গিয়ে রিমা বৌদিকে বরং হেল্প করে দেবো। পরের দিন রবিবার হওয়ায় অর্ণব গিয়ে দেখে পাড়ার প্রত্যেকটা ছেলে রিমার দোকানে নিজেরাই ফুচকা বানাচ্ছে আর রিমা একটা টুলের উপর বসে আছে। শুধু তাই নয়, আজকে ছেলেরা সবাই মিলে ফুচকা বানিয়ে রিমাকে খাওয়ায়। এ মা, তোমরা ফুচকার দোকানে এসে শুধু শুধু ফুচকা বানাচ্ছ। আমি কতবার করে বলছি তোমরা আমাকে ফুচকা বানাতে দাও। একে তোমরা নিজেরা আমাকে টাকা দিচ্ছ ফুচকা খাওয়ার জন্য, তারপর আবার নিজেরাই ফুচকা বানিয়ে খাচ্ছ। তুমি একটু শান্ত হয়ে বসো তো বৌদি, প্রত্যেকদিন তুমি কত খাটনি করো, তাই আজকে তোমার ছুটি। আমরা প্রত্যেক রবিবার এসে তোমাকে হেল্প করে দিয়ে যাবো, কেমন? তাহলে তোমার ফুচকা সেল করাও হবে আর তোমার কষ্টটাও কম হবে। রিমাকে কেউ আর খাটাতে চায় না দেখে রিমা খুবই খুশি হয়। এদিকে অর্ণব রিমাকে হেল্প করতে পারছে না বলে তার মনে একটু কষ্ট হয়, কিন্তু তবুও অর্ণব রিমার ফুচকা সেল করানোর জন্য নিজে অনেকটা ফুচকা কিনে বাড়িতে নিয়ে আসে। আর রাত্রি যেহেতু সেদিন বাড়িতে থাকে না, তাই অর্ণব সেই ফুচকাগুলো খেতে শুরু করে। কিন্তু কয়েকটা ফুচকা খাওয়ার পর সেই ফুচকাগুলো কেমন যেন ফ্যাকাশে বলে মনে হয়। আজকে মনে হয় ওই হতচ্ছাড়াগুলো ফুচকা বানিয়েছে, সেই জন্য ফুচকা খেতে একদম ভালো হয়নি। রিমার হাতের বানানো ফুচকার কাছে তো এই ফুচকা কিছুই নয়। রিমার হাতে স্বাদ না পেলে ফুচকা কি আর ভালো হয়? তবে একদিক থেকে ভালো, রিমা বৌদি রেস্ট পেলো, তাই আর কমপ্লেন করে লাভ নেই। অন্যদিকে রাত্রি বন্ধুদের সঙ্গে সিনেমা দেখে বাড়ি ফেরার সময় দেখে পাড়ার সমস্ত ছেলেরা রাত 10টা পর্যন্ত রিমার ফুচকার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা বানাচ্ছে। এমন সময় পাড়ার অন্য একজন প্রতিবেশী অনন্যা তার স্বামী রাকেশকে সেখানে দেখতে পেয়ে বলে, এই যে তুমি বিকেলবেলা জামা কাপড় ড্রাই ওয়াশ করতে নিয়ে যাচ্ছ বলে বেরিয়েছিলে, আর এখন তুমি রিমার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা বানাচ্ছ। তুমি আমাকে এত বড় মিথ্যা কথা বলতে পারলে? এখনই বাড়ি চলো, না হলে আজকেই আমি তোমাকে ডিভোর্স দেব। পাড়ার সমস্ত মহিলারা নিজেদের স্বামীদেরকে মেরে ধরে টেনে টেনে কোনো রকমে বাড়িতে নিয়ে যায়। সেই সাথে সবাই মিলে রিমাকে ঠেস মেরে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়, কিন্তু তাতেও রিমার কিছু যায় আসে না। আমাকে কথা শোনাক আর যাই করুক না কেন, আমার ব্যবসাটা তো সাকসেসফুল হয়েছে। উফ, এই কদিনে যা ফুচকা সেল করেছি তাতে আমার একটা মার্সিডিজ আরামসে হয়ে যাবে। এই পাড়ার ছেলেগুলোর জন্যই তো আমার এত ফুচকা বিক্রি সম্ভব হলো। অবশ্য ভাগ্যিস ফুচকা বিক্রির আইডিয়াটা আমার মাথায় এসেছিল। এভাবেই দেখতে দেখতে সেই রাতটা কাটে। পরের দিন সন্ধ্যা হতে না হতেই পাড়ার সমস্ত ছেলেরা আবার রিমার কাছে ফুচকা খেতে আসে। কালকে আমরা তোমার কাছ থেকে কত ফুচকা বানিয়ে নিয়ে গেলাম, কিন্তু কিছুতেই তোমার হাতে সেই স্বাদটা পেলাম না, জানো তো বৌদি। এরপর থেকে তুমি বরং ফুচকার আলু মাখাটা বানিয়ে দেবে, তারপর না হয় আমরা বাকি ফুচকাগুলো বানাবো। আমার হাতে জাদু আছে, সেই জন্যই তো আমি ফুচকা বিক্রি করতে বসেছি। না হলে অন্য কেউ যদি আমার জায়গায় ফুচকা বিক্রি করতো তাহলে তার এত সেল হতো না। তবে তোমরা চিন্তা করো না, আমি এখানে থাকতে তোমরা সব থেকে বেস্ট ফুচকা পাবে, কেমন? অর্ণব এবং পাড়ার অন্যান্য ছেলেদের এরকম কথা শুনে খুবই ভালো লাগে। তারা শুধু একটা করে ফুচকা খায় আর হা করে রিমার কথা শোনে। রিমা এখন পাড়ার মধ্যে সেলিব্রিটি থেকে কম কিছু নয়। অর্ণব প্রত্যেক দিনের মতো সেদিনও ফুচকা প্যাক করে বাড়িতে নিয়ে আসে, কিন্তু অর্ণব সেদিন বাড়িতে যাওয়ার পর অন্যমনস্কভাবে ফুচকার প্যাকেটটা ব্যাগ থেকে বার করে টেবিলের উপর রেখে দেয়। আরে, এটা রিমার দোকানের ফুচকা না? হ্যাঁ তাই তো, একদম কালো হলুদ রঙের লেখা রিমাস ফুচকা। তার মানে আজকে অর্ণব রিমার দোকান থেকে ফুচকা কিনে এনেছে। ওর ফুচকায় কি এমন আছে আমি তো কিছুই বুঝতে পারি না।
রাত্রি ফুচকার প্যাকেট খুলে দুটো চিকেন ফুচকা মুখে দিয়েই মুগ্ধ হয়ে যায়। সেই ফুচকা খেয়ে রাত্রির এত ভালো লাগে যে অর্ণবের নিয়ে আসা সব ফুচকাই রাত্রি খেয়ে শেষ করে দেয়। কিন্তু সেই ফুচকাগুলো খাওয়ার পর থেকেই রাত্রির মাথাটা কেমন যেন ঝিমঝিম করে, আর সেদিন রাত্রিবেলা তার দারুণ ঘুম হয়। পরের দিন রাত্রির আবার রিমার হাতের ফুচকা খেতে ইচ্ছা হয়। আমার রিমার হাতের ফুচকা একদমই ভালো লাগতো না, তাহলে কালকে হঠাৎ করে ফুচকাগুলো খেতে এত ভালো লাগলো কেন? আজকেও তো আমার রিমার ফুচকা খেতে খুব ইচ্ছা করছে। আমার মনে হচ্ছে রিমার নিশ্চয়ই ফুচকাতে কিছু স্পেশাল জিনিস দেয়, যার জন্য ছেলেরা প্রত্যেকদিন ওর কাছে ফুচকা খাওয়ার জন্য পাগলামি করে। এভাবেই রাত্রির মনে সন্দেহ হয়। তাই রাত্রি সেদিন থেকেই পাড়ার অন্যান্য মহিলাদের সঙ্গে রিমার উপর নজর রাখতে শুরু করে। সবাই খুব ভালো মতো লক্ষ্য করলে দেখতে পায় রিমা ফুচকার আলু মাখা এবং টক জলের মতো সাদা পাউডারের মতো কিছু একটা মেশাচ্ছে। এ কি, রিমা নিশ্চয়ই কিছু নিষিদ্ধ বস্তু ব্যবহার করছে। এরকম সাদা মাটা পুড়িয়া করে কোনো ফুচকার মশলা বিক্রি হয় না, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আমাদের পুলিশকে ফোন করে রিমার ফুচকার মশলা যাচাই করা উচিত, কারণ আমি একদিন রিমার কাছ থেকে ফুচকা খেয়েছিলাম। সেই ফুচকাটা খেতে একদমই ভালো ছিল না, কিন্তু কালকে অর্ণবের আনা ফুচকাটা খেয়ে দেখলাম ভীষণই ভালো খেতে ছিল। ওরকম ফুচকা খেয়ে আমার তো আবার রিমার হাতের ফুচকা খেতে ইচ্ছে করছে। তার মানে তুই কি বলতে চাইছিস রিমা শুধু ছেলেদের ফুচকাতেই ওই পুড়িয়াটা মেশায় আর বাকিদের ফুচকায় মেশায় না, যাতে ও ছেলেদেরকে পাগল করে দিতে পারে? এভাবেই পাড়ার সমস্ত মহিলারা সন্দেহবশত পুলিশকে ফোন করে সেখানে ডাকে। ও আচ্ছা, এই ব্যাপার। আসলে আমরা আজকেই পাশের শহর থেকে সুরেশকে অ্যারেস্ট করেছি। সুরেশ এলাকার সবচেয়ে বড় ড্রাগ ডিলার। রিমা সুরেশের থেকে ড্রাগ নিয়ে ওর ফুচকায় মিশিয়ে বিক্রি করে। পাশের শহরেও নাকি এরকম ভাবে ফুচকার নাম করে লোকজনকে ড্রাগ বিক্রি করতো। ভাগ্যিস আপনারা খবর দিলেন। আর ও কিন্তু জাতা ড্রাগস বিক্রি করে না, খুব ভয়ঙ্কর ড্রাগস ছিল, আর কয়েকদিন খেলে কিন্তু মানুষ পাগলা হয়ে যেতে পারতো। এই বলে ইন্সপেক্টর রিমাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। এভাবেই রিমার আসল চেহারা সবার সামনে চলে এলে পাড়ার সমস্ত পুরুষরা নিজেদের ভুল বুঝতে পারে, তাই তারা তাদের স্ত্রীদের কাছে ক্ষমা চেয়ে নেয়। ফ্রিজে আমার 4টে বোতল ছিল, এখন দেখছি 2টো বোতল পড়ে আছে। আমার 2টো জলের বোতল কোথায় গেল? কে নিয়েছে এখান থেকে? কি হলোটা কি দিদি ভাই? সাত সকালে এত চিৎকার চেঁচামেচি শুরু করেছো কেন? এই গরমের মধ্যে শান্তি করে কি একটু ঘুমাতেও দেবে না? চিৎকার কি আমি এমনি এমনি করছি? সকাল থেকে সারাদিনে আমার 4 বোতল জল লাগে। আমি রাত্রিবেলা 4টে বোতলে জল ভরে ফ্রিজে রেখেই ঘুমাতে চাই। ঘুম থেকে উঠে দেখছি 2টো বোতল পড়ে আছে। আমার বোতলে কে হাত দিয়েছে আমি সেটা জানতে চাইবো না? সকাল সকাল এত কোলাহল শুনে মনিকা এবং অদ্রিজার ছোট যা রেশমি হাই তুলতে তুলতে সেখানে আসে। তোমাদের জন্য আজকাল আমার ঘুমটাও ঠিক করে হবে না। কার কি মণিমাণিক্য হারিয়ে গেল শুনি? উহ বাবারে, অসহ্য একেবারে। এই, তুই কালকে রাত্রিবেলা ঘুম থেকে উঠেছিলিস তাই না? কি করতে উঠেছিলিস বলতো? ফ্রিজ খুলেছিলিস? আমার 4টে বোতল ছিল তো তখন ফ্রিজে। আমি তো ঘুমের ঘোরে অত খেয়াল করিনি, তবে মনে হয় তোমার 4টে বোতলই ছিল। কেন, এখন কি নেই নাকি? বোতলগুলো তো নিশ্চয়ই আর উড়ে যাবে না, তাই না? আমি একটু তোর ঘরটা খুঁজে দেখতে চাই। আমার মনে হচ্ছে তোর ঘরেই আছে। আমি তো কালকে রাতে উঠিনি, আমাদের শাশুড়ি মাও এত রাতে ওঠে না। চল চল, তোর ঘরে গিয়ে দেখবো। এই বলে মনিকা আর অদ্রিজা দুজনেই রেশমির ঘরে ঢুকেই মনিকার বাকি 2টো জলের বোতল তারা দেখতে পায়। এই দেখে মনিকা তেলে বেগুনে জ্বলে ওঠে। তোর এত বড় সাহস, তুই আমাকে না জানিয়ে আমার ঠান্ডা জলের বোতল থেকে জল খেয়েছিস? এখন কি আমি ফ্রিজটাতে শান্তিতে জিনিসও রাখতে পারবো না? নিজে তো কারি কারি আইসক্রিম এনে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিস। আমাদের মেজো বৌমা ঠান্ডা ফল খাবে বলে নিচের তাকগুলো কবজা করে নিয়েছে, আর আমি মাত্র 4টে বোতল জল রেখেছি, তাতেই তোদের সমস্যা হয়ে গেল? কাউকে জল খাওয়ানো কত ভালো কাজ বলো তো? শুধু তো 2 বোতলই জল খেয়েছি, তার জন্য এত কথা শোনাচ্ছ? আমিও তাহলে বলে দিই যে তুমি সেদিনকে দিদি ভাইয়ের ঠান্ডা ফলের ঝুড়ি থেকে একটা ঠান্ডা আপেল নিয়ে খেয়েছিলে। তোমার এত বড় সাহস, সেদিন তুমি আমার ঠান্ডা আপেলটা খেয়ে নিয়েছিলে? তুমি জানতে না ওটা আমি স্বাদ করে রেখেছিলাম? এবার আমি ফ্রিজের নিচের অংশটা তালা দিয়ে রাখবো। কেন রে, ফ্রিজটা কি তোর বাপের বাড়ি থেকে যৌতুকে দিয়েছে? তালা দিবি কেন? কোনো জায়গায় তালা টালা দেওয়া হবে না। এই বাড়িতে যা আছে সবকিছুর উপর আমাদের সমান অধিকার আছে। তুই তো এই কথাটা বলেই রেশমির আইসক্রিম থেকে সেদিন কিছুটা আইসক্রিম খেয়ে নিয়েছিলি, তুই কি ভুলে গেছিস? এইভাবেই তারা একে অপরের নামে নানান রকমের কথা বলতে থাকে। ঝগড়া এবং রেশারেশি করাতে গীতা দেবীর 3 বৌমা সবসময় এগিয়ে থাকতো।
বেশ কয়েক মাস আগে গীতা দেবী তার 3 ছেলে সুবল, বিকাশ এবং রঞ্জনের সঙ্গে মনিকা, অদ্রিজা এবং রেশমির বিয়ে দেয়। বিয়ের পর সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ করে প্রচুর গরম পড়ে যাওয়ায় গীতা দেবী আর তার ছেলেরা তাদের বাড়ির 3 বৌমার ঝগড়াঝাটি এবং রেশারেশি নিয়ে আর পেরে ওঠে না। কখনো তারা ফ্রিজ নিয়ে সমস্যা করে, আবার কখনো কে আগে স্নান করতে যাবে তাই নিয়ে ঝগড়া করে। এমনই একদিন সবাই ওঠার আগে আমি বাথরুমে চলে যাই, তাহলে বেশ আরাম করে অনেকক্ষণ ধরে স্নান করতে পারবো। একটু পরেই রোদ উঠে গেলে ট্যাঙ্কের জল তো গরম হয়ে যাবে। এই গরমের মধ্যে আমি গরম জলে স্নান করতে পারবো না বাবা। এই বলে মনিকা বাথরুমের দিকে যায়। সেখানে গিয়ে সে দেখে প্রথম থেকেই বাথরুমের ভেতরে কেউ আছে। সকাল 6টার সময় স্নান করতে এসেও শান্তি নেই, এখন আবার কে ঢুকে বসে আছে? কে ভেতরে? একটু তাড়াতাড়ি বেরোবে প্লিজ, আমি স্নান করতে যাব। একটু অপেক্ষা করো দিদি ভাই, আমি স্নান করে তোমাকে ডেকে দেব, ততক্ষণে তুমি ঘরে গিয়ে বসো। তুই এত তাড়াতাড়ি স্নান করতে চলে এসেছিস? এমনি সময় তো 10টার আগে ঘুম ভাঙে না, তোর তো স্নান করে বেরোতে বেরোতে 1 ঘন্টা লাগে। দূর বাবা, শুধু শুধু এত সকাল সকাল ঘুম থেকে উঠলাম। মনিকা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। সে আবার 7:30 নাগাদ বাথরুমে আসে। সেখানে এসে দেখে তখনও বাথরুমের দরজা বন্ধ এবং ভেতরে অন্য কেউ আছে। মনিকা এই দেখে প্রচন্ড রেগে যায়। আমি জানতাম তোর 1 ঘন্টার আগে স্নান হয় না, তাও আমি 1.5 ঘন্টা পরে এলাম যাতে আমি বাথরুমটা এসে ফাঁকা পাই, আর তুই এখনো বাথরুমের মধ্যেই ঢুকে আছিস। কি করছিস তুই? ঘুমিয়ে পড়েছিস নাকি বলতো? কি বলছো দিদি ভাই? আমি তো রেশমি, আমার তো 10 মিনিটও হয়নি আমি বাথরুমে ঢুকেছি। এখন আমি কিছুতেই বেরোবো না। এই গরমের মধ্যে যতক্ষণ গায়ে জল ঢালা যায় ততক্ষণই শান্তি। তুমি আবার 1 ঘন্টা পরে এসো। মনিকা বাথরুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক চিৎকার করতে থাকে, কিন্তু তার কথা কেউ শোনে না। সে আবার কাউকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এইভাবে বেশ অনেক দিন কাটে। গরম যত বাড়তে থাকে গীতা দেবীর 3 বৌমার সমস্যা তত বেশি বাড়তে থাকে। একদিন, এই যে শোনো, অফিস থেকে ফেরার সময় 2টো ছোট ছোট প্লাস্টিকের বালতি নিয়ে আসবে তো, যাতে আমাদের ফ্রিজে রাখা যায়। ফ্রিজে আবার কেউ বালতি রাখে? কি পাগলামি শুরু করেছো বলো তো? গরমে কি তোমার মাথাটা একেবারেই খারাপ হয়ে গেল? আইস ট্রে তো আছে, তাতে হয় না? তোমার ছোট ভাই দুটোর বউগুলো ফ্রিজে কিভাবে বরফ রাখে দেখেছো? একজন তো রং বেরঙের আইস ট্রে কিনে এনে ফ্রিজ ভরিয়ে দিয়েছে, আর আরেকজন তো বাটিতে বাটিতে করে বরফ রাখে। আমি তাহলে কম যাব কেন? গরমে আমার বাইরে যেতে কষ্ট হবে, তাই তোমাকেই বলছি অফিস থেকে ফেরার পথে 2টো বালতি নিয়ে এসো। মনিকা এবং সুবলের কথা অদ্রিজা এবং রেশমি তাদের ঘরের বাইরে থেকে শুনতে পায়। মনিকা ছোট বালতি এনে ফ্রিজে রাখবে শুনে অদ্রিজা এবং রেশমি বাজার থেকে বড় বড় বাটি এবং বালতি এনে আগে থেকেই তাদের ফ্রিজে রেখে দেয়। রাত্রিবেলা সুবল বাড়িতে বালতি নিয়ে ফেরার পরে মনিকা সেগুলোতে জল ভরে ফ্রিজে রাখতে যায়। ফ্রিজ খুলে সে দেখে ফ্রিজে আর একটা ছোট্ট বোতল রাখার মতো জায়গা নেই। ফ্রিজের মধ্যে এত বড় বড় বালতি, গামলা কেউ রাখে? এই বাড়ির লোকজন কি সব গেও ভূত হয়ে যাচ্ছে? আমি 4টে বোতল রাখতাম বলে তাতে আমাকে কত কথা শোনাতো। এখন দেখো হাড়ি, কলসি, গামলা, বালতি সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। তুমি ওই ছোট ছোট বালতি 2টো কেন ভরে এনেছিলে? ফ্রিজে রাখবে বলেই তো। তুমি রাখলে দোষ হবে না, আর আমরা রাখলে দোষ হবে? একদিন সকালবেলা স্নান করেছি বলে তারপর থেকে তো তুমি প্রত্যেকদিন 7 সকালে স্নান করে ট্যাঙ্কের জল শেষ করে দাও। দুপুরবেলা গরম জলে স্নান করলে গা হাত পা জ্বলে পুড়ে যায়, তাই তো আমি ফ্রিজে বালতি রেখেছি যাতে ঠান্ডা জলে স্নান করতে পারি। এইভাবে কিছুক্ষণের মধ্যেই আবার মনিকা, অদ্রিজা এবং রেশমির মধ্যে তুমুল ঝগড়া লেগে যায়। গীতা দেবী এবং তার ছেলেরা এই অশান্তি সহ্য করে করে প্রায় ক্লান্ত হয়ে উঠেছিল। গীতা দেবী বয়স্ক মানুষ ছিল। একই গরমের অত্যাচার, তার উপরে তার বৌমাদের এমন জ্বালাতন সে মোটেই সহ্য করে উঠতে পারে না। সে তার ঘরে একটা এসি লাগানোর জন্য তার ছেলেদেরকে বলে, তোরা এবার আমার ঘরে একটা এসি লাগানোর ব্যবস্থা করে দে বাবু। যা টাকা লাগে আমি দিচ্ছি, কিন্তু আমি এই গরমে আর থাকতে পারছি না রে। এত গরমে এসির প্রচুর ডিমান্ড। এখন এসি কিনলে অনেক দাম বেশি পড়বে, কয়েকদিন পরে কিনলে কিন্তু তোমার অনেক সুবিধা হতো। যা গরম পড়া শুরু করেছে তাতে কয়েকদিন পরে আমি বেঁচে থাকবো কিনা এটাই সন্দেহ। আমার এই সপ্তাহের মধ্যেই একটা নতুন এসি চাই, তাই তো বলছি আমি টাকা দেব, আর যদি একটু বেশি টাকা লাগে তাহলে তোরা দিয়ে দিস। এই তো সুযোগ,
আমার কাছে যা জমানো টাকা আছে সেটা থেকে যদি মাকে এসি কেনার জন্য কিছুটা টাকা দিয়ে দিই, তাহলে মায়ের ঘরে এসি লাগানো হয়ে গেলে আমিও মাঝে মধ্যে সেখানে গিয়ে একটু বিশ্রাম করতে পারবো। আচ্ছা, আমি বলছি কি, এক্সট্রা যত টাকা লাগবে আমি দিয়ে দেব, তোমরা মায়ের ঘরে এসিটা লাগিয়ে দাও। দিদি ভাই নিজেকে খুব চালাক মনে করে, মায়ের ঘরের এসিতে ভাগ বসাবে বলে কি সুন্দর আগে ভাগে নিজে টাকা দেওয়ার কথা বলে দিল। আমিও বলে দিই যে আমিও কিছু টাকা দেব। দিদি ভাই একা একা কেন এসির হাওয়া খাবে? আচ্ছা, বলছি যে আমিও যা টাকা লাগি দেব, একটা ভালো দেখে বেশি পাওয়ারের এসি এনো, কেমন? রেশমিরও তার জায়েদের মনের কথা বুঝতে আর বাকি থাকে না এবং সেও এসি কেনার জন্য টাকা দেবে বলে ঠিক করে। তাহলে মা, তোমার তো খরচা বেঁচেই গেল। তোমার বৌমারাই তো বেশিরভাগ টাকাটা দিয়ে দিচ্ছে। আমরা কালকের মধ্যেই এসি কিনে এনে লাগানোর ব্যবস্থা করে দিচ্ছি। পরের দিনই তাদের বাড়িতে একটা নতুন এসি লাগানো হয়। সেই দিন রাত্রিবেলা থেকেই গীতা দেবীর সাথে কে ঘুমাবে এই নিয়ে তাদের বৌমাদের মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে যায়। আমি এখন কয়েকটা দিন মায়ের সাথে ঘুমাবো, মা তো বয়স্ক মানুষ, এসির ব্যবহার ঠিক মতো করতে পারবে না। সারা রাত এসি চালালে ওনার শরীরও খারাপ হতে পারে, আবার অনেক বিলও আসতে পারে। তাই আমি ওনাকে শিখিয়ে দেওয়া পর্যন্ত আমি ওনার সাথেই ঘুমাবো। মাকে এসি চালানো তোমাকে শেখাতে হবে না। তুমি শুধু শুধু মায়ের ওই ছোট্ট বিছানায় অ্যাডজাস্ট করে কেন শুতে যাবে বলো? তুমি নিজের ঘরেই ঘুমাও, আমি মায়ের সাথে ঘুমিয়ে পড়বো। তোমাদের কাউকেই কষ্ট করতে হবে না, আমি মায়ের সাথে ঘুমাবো। তোমরা তো সারাদিন অনেক কাজ করো, তোমরা বেশিক্ষণ রাত জেগে মায়ের খেয়াল রাখতে পারবে না। আমি মায়ের সাথে থাকলে কোনো অসুবিধা হবে না। কিছুক্ষণ কথা কাটাকাটি চলতে চলতে আবার তিন বৌমার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। গীতা দেবী এবং তার তিন ছেলে এবারে একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। তার বৌমাদের ঠিক পথে আনার জন্য তারা সবাই মিলে একটা প্ল্যান করে। সেই প্ল্যান অনুযায়ী গীতা দেবীর তিন ছেলে কিছুদিনের মধ্যেই অফিসের কাজে বাড়ি থেকে বেরিয়ে যায়। ছেলেরা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই গীতা দেবী গরমে খুবই অসুস্থ বোধ করতে থাকে এবং হঠাৎই মাথা ঘুরে পড়ে যায়। মনিকা, অত্রিজা এবং রেশমি তিনজনেই তাদের শাশুড়ি মায়ের খেয়াল রাখার জন্য সব রকমের চেষ্টা করতে থাকে। তারা ডাক্তারবাবুকেও বাড়িতে ডেকে নিয়ে আসে। গরমকালে বয়স্ক মানুষদের এমন একটু হয়েই থাকে। আপনাদের এখন সবসময় ওনাকে চোখে চোখে রাখতে হবে, দেখবেন যেন ওনার কোনো রকমের কষ্ট না হয়। সবসময় কেউ না কেউ পাশে থাকবেন, আর বারবার করে ঠান্ডা জল আর শরবত জাতীয় খাবার খাওয়াবেন। পারলে ঘন্টায় ঘন্টায় জল দিয়ে ওনার গা হাত পা মুছিয়ে দেবেন। তাহলে আমাদের শাশুড়ি মা ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবু? আমাদের যদি কোনো ওষুধ দিতে লাগে আপনি সেটাও বলে দিন, আমরা আজকেই সেটা নিয়ে চলে আসব। আপনি যা যা বলেছেন আমরা সব করব, আপনি একদম চিন্তা করবেন না। এখন আপাতত ওনাকে দেওয়ার মতো কোনো ওষুধ নেই, আমি যা যা বললাম সেগুলো করলেই উনি সুস্থ হয়ে যাবেন। এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায়। গীতা দেবীর তিন বৌমা সব রকম ভাবে তার দেখাশোনা করে। এমনকি রাত্রিবেলা তারা তিনজনেই গীতা দেবীর ঘরে ঘুমায়। গীতা দেবী বিছানায় ঘুমালে তারা তিনজনে মাটিতে বিছানা পেতে ঘুমায়। তাদের ফ্রিজে গীতা দেবীর পছন্দের ফল, শাকসবজি এবং তার জন্য শরবত বানিয়ে রাখা হয়। এছাড়াও অন্য কেউ আর কোনো ভুলভাল কিছুই ফ্রিজে রাখে না। দেখতে দেখতে বেশ অনেক দিন কাটে। এরকম ভাবেই গীতা দেবীর তিন বৌমাও বুঝতে পারে না তারা কখন নিজেদের এত ভালো বন্ধু হয়ে উঠেছে। আর তাদের বাড়িতে বাথরুম, ফ্রিজ, এসি, ঠান্ডা জল, আইসক্রিম কোনো কিছু নেই, কোনো সমস্যা হয় না। কিছুদিনের মধ্যে সুবল, বিকাশ এবং রঞ্জনও বাড়ি ফিরে আসে। বাড়িটা এত শান্ত কিভাবে? গরমকাল তো এখনো যায়নি। তাহলে কি মা অতিষ্ঠ হয়ে আমাদের বউদের বাড়ি থেকে তাড়িয়ে দিল? কেন, আমরা কি এতই বাজে যে মা আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে বাধ্য হবে? আমরা আগের মতো আর ঝগড়া করি না তো। ফ্রিজ, এসি, জল, কল কোনো কিছু নেই আমাদের মধ্যে, আর কোনো ঝগড়া বাঁধে না। আর সেই সমস্ত ক্রেডিট কার্ড, সেটা কি তোমরা জানো কার জন্য আজকে আমাদের বাড়িতে শান্তি ফিরে এসেছে? আমি বলছি, তোমাদের ঝামেলা বন্ধ করার জন্য অসুস্থ হওয়ার নাটক করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি জানতাম তোমরা আমাকে ভালোবাসো। আমি অসুস্থ হলে তোমরা সব রকম ভাবে আমার সাহায্য করবে, আমার সেবা করবে, আর নিজেদের মধ্যে ঝগড়ার কথা ভুলেই যাবে। আর ঠিক তাই হয়েছে। গীতা দেবীর কথা শুনে তার তিন বৌমা খুবই লজ্জায় পড়ে যায়। তারা তাদের শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায়। গীতা দেবী তাদেরকে কথা দেয় তাদের রান্নাঘরে এবার একটা বড় ফ্রিজ আনবে। আর সুবল, বিকাশ এবং রঞ্জনও তাদের প্রত্যেকের ঘরে এসি কিনবে বলে সিদ্ধান্ত নেয়।